আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রিমা, তোর জামাই এত কালো কেন? তুই চাইলে তো হিরোদের মতন জামাই পাইতি, আর তুই কিনা এমন কালো ভূতকে জীবনসঙ্গী করে নিলি। তোরই বা কী দোষ? আঙ্কেল নিজেই তো এমন কালো ভূতকে তোর লাইফে জড়িয়ে দিয়েছে। শ্বশুরবাড়ি ঘুরতে এসে রিমার বান্ধবী নিতুর কাছ থেকে এরকম অপমানজনক কথাগুলো শুনে ও না শোনার ভান করে রিমা ও নিতুকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। কথাগুলো শুনে একটু খারাপই লাগছিল যে চেহারা রং একটু কালো বলে এরকম অসম্মান হতে হলো। রিমা তো নিতুকে কিছু একটা বলে থামাতে পারত, কিন্তু ও তা করল না। মন খারাপ নিয়ে বিছানায় বসে ফোন ঘাঁটতে লাগলাম। শ্বশুর শাশুড়ি মা তারা আমাকে দেখে হাসি মুখে মত বিনিময় করলেন, কিন্তু রিমা আমাকে দেখে মন ভার করে আছে। হয়তো আমার এখানে আসাতে ও খুশি হয়নি। রিমা ফুলসজ্জার রাতেই আমাকে সাফ সাফ বলে দিয়েছে, আমার কাছে কখনো স্বামীর অধিকার দেখাতে আসবেন না। স্বামী হিসেবে আপনাকে আমার একদম পছন্দ হয়নি। ফুলসজ্জার রাতে সদ্য বিয়ে করা স্ত্রীর কাছে কোনো হাজবেন্ড কথাটি মেনে নিতে পারবে না, কিন্তু আমি সহজেই রিমার কথাটি হজম করে হাসি মুখে বলেছিলাম, এখন পছন্দ হয়নি তো কি হয়েছে, ধীরে ধীরে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। রিমা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলছিল, আপনি কেন আমায় বিয়ে করতে সম্মতি দিলেন? আপনি চাইলে তো কোনো কালো রঙের মেয়েকে বিয়ে করে নিতে পারতেন। মেয়ে আপনার জন্য ডিজার্ভ করে। মাঝখান থেকে আমার জীবনটাকে আপনি বরবাদ করে দিলেন। রিমার অপমানজনক কথাগুলো শুনে নিজেকে কেন জানি সংযত রাখতে পারিনি। চোখ জোড়া সেদিন ভিজে উঠেছিল। একসময় বন্ধুদের কাছে অবহেলার পাত্র হয়েছিলাম। ভেবেছিলাম বন্ধুরা আমার গায়ের কালো রং নিয়ে উপহাস করলেও যে আমার স্ত্রী হবে তার কাছে অন্তত গায়ের রং নিয়ে অসম্মানী হতে হবে না। আমার ভাবনা ফুলসজ্জার রাতে ভুল প্রমাণিত হয়ে যায়। রিমা ও অন্যদের মতো আমার চেহারা রং নিয়ে কটু কথা শোনায় এবং আমার মতো কালো রঙের স্বামী পেয়ে নিজেকে অনেক আনলাকি মনে করে। তা খুব ভালোভাবে বুঝতে পারতাম। বিয়ের 10-15 দিন হয়ে গেল, এর মধ্যে মুখ ফুটে আমার সাথে একটি কথা বলেনি। আমি নিজেই আগ বাড়িয়ে কথা বলেছি, আর এখন রিমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে এখানে আসছি। রুমে সেই কখন থেকে বসে আছি, রিমা দেখেও পাশ কাটিয়ে অন্য রুমে চলে গেল। ভালো মন্দ জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ মনে করলো না। উপর দিকে একা একা বসে থাকতে থাকতে বোরিংও লাগছে। উপায় না পেয়ে রিমার ফোনে মেসেজ দিলাম, আমাকে পাশ কাটিয়ে চলছেন কেন? আমি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? প্লিজ রুমে আসেন, একা একা টাইম পাস করতে পারছি না। 10 মিনিট পর রিমা মেসেজে রিপ্লাই দিল, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার নেই, এর জন্য পাশ কাটিয়ে চলছি। আর হ্যাঁ, যদি পারেন তো একটু জলদি আমাদের বাসা থেকে চলে যাবেন। আপনার জন্য অনেকের কাছেই আমাকে কথা শুনতে হচ্ছে। রিমার দেওয়া মেসেজটি দেখে তাদের বাসায় থাকার বিন্দুমাত্র ইচ্ছাটা আর রইল না। রুম থেকে বের হয়ে দরজায় পা রাখবো, ব্যাস শাশুড়ি মা খাবার হাতে নিয়ে এসে বলল, জামাই বাবাজি কোথায় যাচ্ছ? ইয়ে মানে আমার একটু বাসায় ইমার্জেন্সি যেতে হবে। যতই ইমার্জেন্সি কাজ থাকুক না কেন, আজ কোনোভাবেই বাসায় যাওয়া হচ্ছে না। কাল রিমার ফুপিদের বাসায় তোমাদের যেতে হবে। ওখানে আমাদের অনেক আত্মীয় স্বজনেরা তোমাকে এখনো দেখেনি, সুতরাং কাল রিমাকে নিয়ে তোমার ফুপির বাসায় যেতে হবে। এখন খাবারগুলো খেয়ে নাও, আমি বরং রিমাকে পাঠিয়ে দিচ্ছি। শাশুড়ি এই বলে খাবারগুলো সামনে রেখে রুম ত্যাগ করলেন। আর এইদিকে আমার খারাপ লাগা বেড়েই চলছে। মনে হচ্ছে এখান থেকে বের হতে পারলেই একটু স্বস্তি পাবো। খাবার সামনে রেখে আনমনে ভাবছি, হঠাৎ রিমা এসে বলল, এই যে মিস্টার, খাবার সামনে রেখে কি ভাবছেন? খেলে খান, না খেলে চলে যান। রিমার কথা শুনে মুখে একটা শুকনো হাসি হেসে বললাম, আমি কালো বলে অবহেলা করছেন তাই না? আমার বন্ধুরাও আমাকে নিয়ে হাসি তামাশা অবহেলা করে। এখন আপনি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও কালো বলে অবহেলা করছেন। সবসময় কেমন জানি দূরে দূরে থাকছেন। সমস্যা নেই, আজ হোক কাল আপনি আমার কাছে থাকবেন না, সেটা আমি খুব ভালো করে বুঝেছি। যখন আপনার ডিভোর্স লাগবে তখন আমাকে বলবেন, আর যদি আমাকে মেনে নিতে সময় লাগে সেটাও আপনার জন্য বরাদ্দ থাকবে। রিমা কিছুটা রেগে বলল, দেখুন, আজ হোক বা কাল হোক, ডিভোর্স তো আমার লাগবেই। আর ফুলসজ্জার রাতেই তো বলছি আপনাকে আমার স্বামী হিসেবে পছন্দ না। বাবা মার কথার চাপে পড়ে বিয়েতে মত দিতে বাধ্য হয়েছি। যাই হোক, এখন এসব কথা বলে লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো। আর হ্যাঁ, আমাকে ডাকাডাকি করবেন না। রিমা এই বলে রুম ত্যাগ করলো। আজ নিজের কালো রঙের চেহারা নিয়ে
নিজেকে অনেক ছোট বলে মনে হচ্ছে। আজ যদি কোনো কালো রঙের মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো আমাকে এতটা অসম্মানের মুখে পড়তে হইতো না। বাবা যদি আমার কথা শুনে কালো মেয়েকে আমার লাইফ পার্টনার করে দিত তাহলে হয়তো আমার ম্যারিড লাইফ সুখের হতো। বাবা মাকেই বা কী দোষ দিব, তাদেরও অনেক শখ। ছেলে কালো হয়েছে তো কী হয়েছে, বৌমাকে তো সুন্দরী চাই, ব্যাস। বাবা আমার পছন্দের সুন্দরী মেয়েকে লাইফ পার্টনার করে দিল ঠিকই, কিন্তু এখন তার কাছে নিজের কালো রঙের চেহারা নিয়ে অসম্মানের মুখে পড়তে হচ্ছে। তা আমার অভিভাবকরা বুঝতে পারছেন না। রিমা বাইরে সবার সামনে এমন রিয়াক্ট করে কথা বলে মনে হয় আমরা হ্যাপি কাপল। সত্যিকারে আমরা কেউ হ্যাপি না। তো সারাদিন ফোনে টাইম পাস করে একা একা সময় কাটিয়ে দিতে হলো। রাতে কোনোভাবেই শ্বশুরবাড়িতে থাকতে ইচ্ছে করছে না, তবুও থাকতে হচ্ছে। রিমা ঘুমানোর জন্য বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়ল। তার পাশে যে আমি আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আগ বাড়িয়ে বললাম, রিমা আপনি ঘুমিয়েছেন? রিমা বিরক্ত হয়ে বলল, আপনার সমস্যা কি? দেখছেন না ঘুমানোর জন্য চোখ বুজে আছি, তারপরও কেন ডাকছেন? রিমার এরকম বিরক্তময় চেহারা দেখে বললাম, না কিছু না, ঘুমিয়ে পড়েন। রাতের ঘুমটাও এমনি এমনি কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর শাশুড়ি বললেন, বাবা রেডি হয়ে নাও, তোমাদের ফুপির বাসায় এখন যেতে হবে। শাশুড়ি মার কথা মতো রিমাকে ফুপিদের বাসায় নিয়ে যায়। তো রিমার ফুপি আমাকে দেখে মুখ কালো করে ফেলেন। তার দিকে একবার লক্ষ্য করতেই বুঝে গেলাম যে তার ভাতিজির হাজবেন্ড হিসেবে আমাকে একদম পছন্দ হয়নি। ফুপি যদিও আমাকে কিছু বলেনি, কিন্তু তার মেয়ে রিদিতা মুখ ফসকে রিমার উদ্দেশ্যে যা বলল তা শুনে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে রইলাম। ফুপি মানবতার খাতিরে রিদিতাকে ধমক দিয়ে বললেন, আপু, দুনিয়াতে কি আর কোনো ছেলে আসছিল না দেখে শুনে এই রকম কালো ভূতকে জীবনসঙ্গী করে নিলে? রিদিতার এ কথা শুনে রিমা মাথা নিচু করে নিল। উপর দিকে রিদিতার কথায় অপমান আর লজ্জায় মাথা নিচু করে রইলাম। এর আগে আমাকে এতটা অসম্মানের মুখে পড়তে হয়নি যতটা এখন হচ্ছি। মনে হচ্ছে এখনই যদি রিয়ার ফুপির বাসা থেকে বের হয়ে যেতে পারতাম তাহলে মনে হয় কিছুটা স্বস্তি পেতাম। রিমার ফুপি আমার অপমানিত চেহারা দেখে মানবতার খাতিরে রিদিতাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, থাপ্পড় মেরে কিন্তু দাঁতগুলো ফেলে দেব, বেয়াদব মেয়ে একটা, যাও এখান থেকে। ফুপি রাগান্বিত কথা শুনে রিদিতা মাথা নিচু করে ফেলে, চলে গেল। তারপর ফুপি মিষ্টি একটা হাসি দিয়ে আমার উদ্দেশ্যে বলল, বাবা তুমি কিছু মনে করো না, ও আসলে একটু পাগলি টাইপের মেয়ে, কখন কি মুখ ফুসকে বলে ফেলে তাও নিজেও জানে না। ফুপির কথায় নিজেকে স্বাভাবিক রেখে মন খারাপ থাকার পরেও হাসি মুখে বললাম, না না, আমি কিছু মনে করিনি। ও তো আমার সঙ্গে দুষ্টমি ফাইজলামি করতেই পারে, এটাই স্বাভাবিক বিষয়। হ্যাঁ তাই ভালো, আমি তো ভেবেছিলাম তুমি রিদিতার কথা শুনে মন খারাপ করে ফেলেছ। যাই হোক, এখন একটু রুমে গিয়ে বিশ্রাম নাও। এই রিমা, জামাই বাবাজিকে রুমে নিয়ে যা। জি ফুপি। ফুপির কথা মতো রিমা আমাকে রুমে নিয়ে যায়। বিছানায় বসে পড়লাম। রিমা আমার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ পর রাগান্বিত হয়ে বলল, শুধুমাত্র আপনার জন্য আমাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে এতটা অপমানিত হতে হচ্ছে। আজ ফুপির বাসায় এসেও ছোট বোনটার কাছে অপমানিত হতে হলো। শুধুমাত্র আপনার জন্য আমার লাইফটা এখন নরকে পরিণত হয়েছে। প্রতিবেশী আর বন্ধু বান্ধবদের কথা শুনতে শুনতে কানটাই আমার এখন ছালাপালা হয়েছে। স্বামী হিসাবে আপনাকে মেনে নেওয়া সম্ভবই না। আপনি বরং আমাকে ডিভোর্স দিয়ে দিন প্লিজ। আমার পছন্দ অপছন্দের কোনো মূল্য বাবা মায়ের কাছে নেই। তারা শুধু আপনার অর্থ সম্পদ দেখেই বিয়ে দিল, কিন্তু আমারও যে একটা পছন্দের ব্যাপার আছে, তারা সেটা কোনো মূল্যায়ন করলো না। রিমা এ বলে চোখের জল ছেড়ে দিল। ওর চোখের জল দেখে বুঝতে পারলাম যে কালো জামাই পেয়ে নিজের জীবনকে এখন সে নরক ভাবতে শুরু করেছে। অথচ আমাকে যে প্রতিনিয়ত কালো বলে অসম্মান, অপমান, অপদস্থ রিমার রিলেটিভরা যে করেছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রিমার সামনে তারা আমাকে কালো বলে কটু কথা বলে, তবুও কোনো প্রতিবাদ করে না। উল্টো আজ আমাকে বলছে যে আপনার জন্য আমাকে শুধু শুধু অপমানিত হতে হচ্ছে। নিজের কালো চেহারার জন্য নিজেকে আজ অনেক ছোট বলে মনে হচ্ছে। মনে হচ্ছে রিমাকে যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো এতটা অপমান আর কষ্টের মাঝে পড়তে হতো না। নিজের কষ্টের মাঝে থাকার পরেও হাসি মুখে বললাম, রিমা আপনি কান্না করছেন কেন? আপনি তো ফুলসজ্জার রাতেই আমাকে বলেছেন স্বামী হিসেবে আমাকে আপনার পছন্দ হয়নি। আবার এটাই বলছেন যে স্বামী অধিকার নিয়ে যেন আপনাকে স্পর্শ না করি। আমাদের বিয়ের আজ প্রায় 15-16 দিন হয়ে গেল। কই, আপনার কথা অমান্য করে তো কখনো আপনার হাতটিও ধরিনি। যদিও আমার সম্পূর্ণ অধিকার আছে, তারপরও আপনার হাতটি ভালোবেসে স্পর্শ করতে পারিনি। আমি আপনাকে আপনার মতো থাকতে দিয়েছি, কোনো প্রকার অধিকার খাটাইনি।
এতটা ছাড় দেওয়ার পরেও আজ নিজের জীবনকে নরক ভাবছেন? বিয়ের আগে আপনার ফটো দেখে বাবাকে আমি ডাইরেক্টলি না বলে দেই যে সুন্দরী মেয়েকে নিজের বউ বানানো কোনো প্রয়োজন নেই। আমি যেমন কালো, তেমনি কালো রঙের কোনো মেয়েকে বিয়ে করব। কালো মেয়েই আমার জন্য উপযুক্ত হবে। সেদিন আমার কথা বাবা শুনেননি। সে আপনাকে আমার স্ত্রী হিসেবে সিলেক্ট করেছে। প্রকৃতপক্ষে আপনাকে আমার স্ত্রী বানাতে চাইনি। আমি জানতাম আমাকে দেখলে আপনার পছন্দ হবে না, উল্টো অবহেলা করবেন। এখন ঠিক তাই হচ্ছে। যাই হোক, এখন আপনি কি আমার কাছ থেকে ডিভোর্স চান? রিমা এ কথা শুনে আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ, আমি ডিভোর্স চাই। রিমার ডিভোর্স চাওয়ার কথাটি শুনে বুকের বাঁ পাশে কেমন জানি দুমড়ে মুচড়ে উঠল। নিজের অজান্তেই চোখ জোড়া ভিজে উঠল। কোনোভাবে নিজের অশ্রুগুলো আড়াল করে শুকনো হাসি হেসে বললাম, ওকে, আপনি যেহেতু ডিভোর্স চাচ্ছেন তো আপনাকে ডিভোর্স দিব। তার জন্য আমাকে কিছুদিন সময় দিন। রিমা মাথা নিচু করে বলল। ওকে। সেদিন আর রিমার ফুপির বাসায় থাকা হলো না। রিমাকে ওর ফুপির বাসায় রেখে আমার বাসায় চলে আসি। ডিভোর্স চাওয়ার কথাটি শুনে সেখানে আর মন টিকছিল না। 2-3 দিন এমনই কেটে গেল। এর মধ্যে রিমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করলাম না। মা কিছুটা আন্দাজ করতে পেরেছে যে আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে কোনো এক ঝামেলার সৃষ্টি হয়েছে। তো মা আমাকে না বলে রিমাকে আমাদের বাসায় আবার ফিরিয়ে নিয়ে আসে। রিমাকে হঠাৎ বাসায় দেখে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম রিমা সব কিছু ভুলে গিয়ে আমাকে হয়তো মেনে নিয়েছে, এর জন্য বাসায় ফিরে আসছে। খুশি মনে নিজের রুমে গিয়ে লক্ষ্য করি রিমা জানালার গ্রিল ধরে উদাসীন হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পিছনের দিক থেকে বললাম, রিমা কেমন আছেন? রিমা আমার দিকে একবার তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। আমার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ মনে করল না। রিমার আচরণে মনটা পুনরায় আবার খারাপ হয়ে গেল। হাসি উজ্জ্বল চেহারাটা আবার মলিন পরিণত হয়ে যায়। রুম থেকে বের হব, পিছন দিক থেকে রিমা বলে উঠল, ডিভোর্সের বিষয়ে কি ভাবলেন? আচমকাই ডিভোর্সের কথাটা শুনে কিছুটা আটকে উঠি। নিজের মনকে শান্ত রেখে কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, চিন্তা করেন না, আমি যখন আপনাকে ডিভোর্স দিতে চাইছি তো অবশ্যই দিব। এ বলে রুম ত্যাগ করলাম। সারাদিন নিজেকে ব্যস্ততার মাঝে রেখে রাতে বাসায় ফিরলাম। সবাই ঘুমিয়ে পড়লেও মা ঘুমায়নি, আমার জন্য জেগেছিল। দরজা নক করা মাত্র মা এসে দরজা খুলে দিল। রাগান্বিত হয়ে বলল, তোর কি জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে? ঘরে নতুন বউ রেখে রাত বিরাতে এত কিসের ঘুরোঘুরি? না মা, তেমন কিছু না। অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিলাম তো, এর জন্য একটু লেট হয়ে গেল। আমার মিথ্যা কথা বলার ধরন শুনে মা কিছুটা আঁচ করতে পেরে বলল, আমার কেন জানি মনে হচ্ছে তুই কোনো সমস্যায় পড়েছিস, নয়তো বৌমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে। এর জন্য তোর চেহারাটা বিষণ্ণতা দেখাচ্ছে। পৃথিবীতে মা একজন যে ছেলে সমস্যায় পড়লে তার মলিন চেহারা দেখে অতি সহজেই সমস্যাটি উপলব্ধি করতে পারে। আমি যে বিবাহিত জীবনে রিমাকে নিয়ে ভালো নেই, মা সেটা খুব সহজেই ধরে ফেলেছে। এটাই হয়তো মায়ের অদ্ভুত এক অনুধাবন শক্তি। মা যদিও আমার বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, তারপরও বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বললাম, মা কি যে বলো না, রিমার সঙ্গে আমার কেন ঝগড়া লাগতে যাবে? ও তো অনেক ভালো, যা বলি তাই শুনে, সুতরাং ঝগড়াঝাটি হবার কোনো সুযোগ নেই। মা আমার কথা শুনে কিছু একটা ভেবে বলল, তাহলে তো ভালোই। আর হ্যাঁ, টেবিলে খাবার রেডি করা আছে, খেয়ে নিস কেমন? ওকে। পেটে ক্ষুধা থাকায় আর লেট করলাম না। মায়ের কথা শুনে টেবিলে বসে পড়লাম। খাবারের পর্ব শেষ করে নিজের রুমের দিকে চাই। দরজা একটু হালকা ধাক্কা দিতেই খুলে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ফোনের ফ্ল্যাশলাইট অন করে ইলেকট্রো ডিপ বাল্ব জ্বালিয়ে দিলাম। পুরো রুমে ঝাপসা আলোকিত হওয়ায় লক্ষ্য করলাম রিমা বিছানার মাঝেখানে কোলবালিশ রেখে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার বানিয়ে রেখেছে। ওর কাণ্ড দেখে আনমনে হেসে উঠলাম। ইলেকট্রিসিটির ডিপ বাল্বের ঝাপসা আলোয় রিমার চেহারাতে প্রতিফলিত হওয়ায় ওর রূপবতী রূপটা আরও স্পষ্ট ফুটে উঠেছে। খুব ইচ্ছা করছে স্বামীর অধিকারটা খাটিয়ে একটু ভালোবাসতে, কিন্তু ওর কঠোর নিষেধ থাকায় অদ্ভুত এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে দাঁড়িয়েছে, যা আমাকে বারবার আত্মসম্মানের কথা ভাবিয়ে পিছিয়ে দিচ্ছে। বিছানায় এসে গা এলিয়ে দিতেই ইলেকট্রিসিটি লাইন চলে গেল। হঠাৎ ঝনঝনিয়ে বৃষ্টি নামবে তা আমি কল্পনাও করিনি। আচমকাই বৃষ্টি নামার কারণে কেমন জানি একটা রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি হয়েছে। নিজের অজান্তেই কোলবালি সরিয়ে কখন যে রিমার সংস্পর্শে গিয়েছি তা আমি নিজেও জানি না। কেমন জানি একটা ঘোরের মাঝে দুইজনেই পড়ে গেছি। রিমা আমাকে আটকানোর চেষ্টা করলেও পরক্ষণে আমাকে আটকাতে পারিনি। তারপর রাতে কি হয়েছে তা আমার খেয়াল নেই। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল।
চোখ মেলে পাশে লক্ষ্য করি রিমা হাঁটু মোড়ে চাপা সুরে কান্না করছে। ওর কান্না দেখে পরক্ষণেই রাতের কথা ভেবে নিজের মাঝে অপরাধবোধ জেগে যায়। অনুশোচনায় মাথায় নিচু করে রিমার উদ্দেশ্যে বললাম, সরি, আমি আসলে। বাকি কথাটুকু রিমা আমাকে উচ্চারণ করতে দেয়নি। ও কান্না করে বলল, আপনি প্লিজ চুপ করুন। আপনি এখন আমাকে কি বলে সান্ত্বনা দিবেন তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। পরিশেষে আমাকে ধর্ষণ করে ফেললেন। এই ধর্ষণে হয়তো আমি সমাজের চোখে ধর্ষিতা নই, কারণ আপনি যে আমার কাগজে কলমে লিখিত স্বামী। এখন আপনার মনে যা ইচ্ছা সেটাই করতে পারেন, তাই না? রিমার কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনে নিজের অপরাধবোধটা আরও দ্বিগুণ বেড়ে গেল। বাকরুদ্ধ যেন হারিয়ে ফেললাম। আমার নীরবতা দেখে রিমা বলল, কি হলো, এখন বোবা হওয়ার অভিনয় করছেন কেন? কিছু তো একটা বলুন। অপরাধী সুরে বললাম, এইটা ধর্ষণ না, তুমি ভুল ভাবছো। ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করলে সেটা ধর্ষণ করাই হয়। আর আপনি আমাকে ধর্ষণই করেছেন। আগে আপনাকে আমি পছন্দ করতাম না ঠিকই, কিন্তু চরিত্রহীন ভাবতাম না। আপনার কৃতকর্মের জন্য আপনি নিজেই তা প্রকাশ করলেন। আজ থেকে আপনি আমার কাছে শুধুমাত্র একজন ঘৃণিত ব্যক্তি। পৃথিবীতে সবচাইতে যদি বেশি কাউকে অপছন্দ ঘৃণা করে থাকি, সেই তালিকায় আপনিই একজন। রিমা এই বলে বালিশের মাঝে মুখ ডুবিয়ে কান্না করতে লাগলো। ওর কান্নায় অনুশোচনায় নিজেই নিজের মাঝে শেষ হয়ে যাচ্ছিলাম। কোনো কথা না বলে সকালে ছাদে চলে যাই। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে দিয়ে আনমনে ভাবতে লাগলাম, আজ আমি যদি কালো না হয়ে হ্যান্ডসাম সুদর্শন হতাম, তাহলে হয়তো নিজের স্ত্রীর কাছে এতটা অপছন্দ কিংবা অবহেলার পাত্র হতাম না। চেহারাটা কালো রঙের হওয়ায় জীবনটা এতটা যে অসম্মান আর অবহেলার হয়ে দাঁড়াবে তা আমি কোনো দিন কল্পনাও করিনি। আনমনে এসব ভাবতে ভাবতে কখন যে দিনের আলোয় আকাশ ফর্সা হয়ে উঠেছে তা খেয়ালই করিনি। পাখিদের চেঁচামেচির শব্দ শুনে হঠাৎ ভাবনার ঘোর কেটে গেল। ছাদ থেকে নেমে রুমে গিয়ে লক্ষ্য করি রিমা উদাসীন হয়ে আয়নার সামনে বসে আছে। রুমে হঠাৎ আমাকে দেখে কিছুটা নড়ে চড়ে বসলো এবং ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। দৃশ্যটি দেখে বাসায় আর মন টিকল না। সকালের খাবার না খাইয়ে বাহিরে বের হয়ে যাই। বাসায় থাকলে রিমার কান্না জড়িত চেহারা দেখলেই নিজের অপরাধ বোধ জেগে যায়। অনুশোচনায় ভুগতে হই দেখি। বাইকে করে দশানি ব্রিজের উদ্দেশ্যে চলে যাই। আগে যখন মন খারাপ হতো তখন দশানি ব্রিজে চলে যেতাম। আজ সেখানেই যাচ্ছি। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, মাত্র 14-15 কিলোমিটার দূরত্ব হবে আর কি। তবে এই দশানি ব্রিজে দাঁড়িয়ে হিমশীতল বাতাসে যখন জেলেদের চকরি জালেতে মাছ ধরা, ছোট বড় একটা দুইটা নৌকা নদীতে ভেসে থাকা, ছোট পোলাপানদের নদীতে লাফালাফির মনোমুগ্ধকর দৃশ্য দেখলে মনটা অটোমেটিকলি প্রফুল্ল হয়ে যায়। আজ প্রিয় স্থানে গিয়ে কতটা ভালো লাগা কাজ করবে তা সঠিক বলতে পারছি না। মাত্র 44 মিনিটে দশানি ব্রিজে চলে আসি। সকালে ঠান্ডা আবহাওয়ায় মনটা সত্যি ফুরফুরে হয়ে গেল। কিছুক্ষণ সময় এখানে ঘোরাঘুরি করার পর ঘড়ির দিকে লক্ষ্য করলাম 9টা 30। সময়টা দেখে যেন পেটের ক্ষুধা নাড়া দিয়ে উঠল। তারপর বাইকটা ঘুরিয়ে বাসায় চলে আসি। মা আমাকে দেখেই বলল, কি রে, বৌমার মার সঙ্গে ঝগড়া বিবাদ করেছিস নাকি? হ্যাঁ, সে কখন থেকে খাবার খেতে বলছি, খেতেই যাচ্ছে না। না মা, তেমন কিছু না, তবে অভিমান হয়তো করেছে। তুমি বরং খাবারটা রুমে পাঠিয়ে দাও, বাকিটা আমি দেখছি। এ বলে রুমে চলে যাই। কিছুক্ষণ পর মাও খাবার নিয়ে রুমে আসে। তারপর খাবারের প্লেটটি রিমার সামনে এগিয়ে দিয়ে বললাম, কি ব্যাপার রিমা, খাবার খাচ্ছ না কেন? ও আমার কথা তোয়াক্কা না করে বলল, আমি আমার বাসায় যেতে চাই। রিমার কথা শুনে উপস্থিত মা রেগে আমার উদ্দেশ্যে বলল, কি রে, কিছুক্ষণ আগে না তুই বললি যে বৌমার সঙ্গে তোর কোনো ঝগড়া বিবাদ হয়নি? তাহলে বৌমা তার বাসায় যেতে চাচ্ছে কেন? ইয়ে মানেও কিছু না। আমার তুতলিয়ে কথা বলাতে মা বুঝে গেল যে আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার বলতে চাচ্ছি না। মা বুদ্ধিমত্তার মতো চোখ ইশারা করে বলল, রিমার অভিমান ভাঙিয়ে খাবারটা খাইয়ে দিস। আমিও ইশারায় বললাম, তুমি যাও, আমি আছি। ব্যাস, মা চলে গেল। তারপর রিমার সামনে গিয়ে বসে বললাম, আরে এটাই তো তোমার নিজের বাসা। প্রত্যেক মেয়ে তো তার স্বামীর বাড়ি সে নিজের মনে করে, আর তুমি এখানে 2টা দিনও থাকতে চাও না কেন? আমার এখানে ভালো লাগে না, তাই থাকতে মন চায় না। এখানে থাকতে মন চায় না কেন? আপনাকে দেখলে আমাকে কি ঘৃণা হয়। আগে তো ঘৃণা করনি, তাহলে আগে কেন যেতে চাইছো? স্বামী একটু কালো বলে এতটা অবহেলা করা কিন্তু ঠিক না, বুঝছো? আচ্ছা বাদ দাও এসব কথা, এখন খেয়ে নাও।
আমি খাবো না। খাবার কি দোষ করছে? খাবারের সঙ্গে রাগ দেখাচ্ছ? রিমা প্লিজ খেয়ে নাও, তোমার জন্য আমিও এখনো খেতে পারিনি। আপনি খেয়েছেন কি না সেটা আমাকে বলে লাভ নেই। আমি খাবো না, এটাই ফাইনাল। হ্যাঁ ঠিকই বলছো, আমি খেলাম বা না খেলাম তাতে তোমার কিছুই যায় আসে না, কিন্তু আমার জন্য রাগ করে না খাইয়ে আছো, এর জন্য তো আমার খারাপ লাগছে। প্লিজ খেয়ে নাও। আমি এখানে থাকতে যদি তোমার প্রবলেম হয় তো বাইরে গেলাম, তবু খেয়ে নাও প্লিজ। এই বলে ড্রয়িং রুমে এসে সোফায় আরাম করে বসলাম। কেন জানি বাসায় ভালো লাগছে না, মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে যদি ট্যুরে যেতে পারতাম তাহলে মনটা হয়তো ভালো হতো। আর মনে ভাবছি, হঠাৎ নিলয় বন্ধুর ফোনে ভাবনার ঘোর কেটে গেল। কল রিসিভ করে বললাম, হ্যাঁ বন্ধু, কি খবর? এখন আগ বাড়িয়ে ফোন দিছি, এখন তো বলবি কি খবর? নিজে তো কখনো এই গরিব বন্ধুটার খবর নিলি না। সরি বন্ধু, খুব ঝামেলায় আছিলাম, এর জন্য তোদের খোঁজ খবর নিতে পারিনি। যাই হোক, এখন কই আছিস? তোদের বংশীগঞ্জে আসছি, 2 দিন হয়েছে। আরে 2 দিন হই বক্সিগঞ্জে আইসস, আমার জানাবি না? সে যাই হোক, এখন তুই কলেজে মাঠে চলে আয়। ওকে বন্ধু, আসতাছি। বাইকে করে মাত্র 5 মিনিটে কলেজ মাঠে পৌঁছালাম। নিলয়ের সঙ্গে তানভীরও মাঠে দাঁড়িয়ে আছে। আজ 2 বছর পর হারামিগুলোরে দেখলাম, মনটা প্রফুল্ল হয়ে গেল। ফাইজলামো করে বাইকের গতি বাড়িয়ে পায়ের গোড়ে ব্রেক চেপে ধরলাম, আর ওরা এক লাফে সরে গিয়ে বলল, আরে মেরে ফেলবি নাকি? না, একটু বাজিয়ে দেখলাম কেমন লাফাতে পারিস। হ্যাঁ, তা আমরা ভালো পারি, চল রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়া যাক। ওকে। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার মাঝে হঠাৎ তানভীর বলে উঠল, রনি, তোর কপালটা সত্যি অনেক ভালো রে। আমার কপাল ভালো? কই ভালোর তো কিছু জীবনে পেলাম না, আর তুই কপাল ভালো বলছিস? আরে তোর কপাল যদি ভালো নাই হইতো তাহলে কি এত সুন্দরী বউ ঘরে পাইতি বল? আর আমাদের দেখ, এত ভাব মেরে ঘোরাঘুরি করি তবু কোনো কালো মেয়ে জোটে না। কথাটি শুনে খাবার গলায় আটকে গেল। নিলয় পানির বোতল এগিয়ে বলল, দোস্ত, ঠিক আছিস তো? পানি খেয়ে তারপর একটু স্থির হয়ে নিলয়ের উদ্দেশ্যে বললাম, আমার ঘরে সুন্দরী বউ আছে, এর মানে আমি খুব হ্যাপি আছি, এইটাই তো ভাবছিস নাকি? হ্যাঁ অবশ্যই, তুই সুখে আছিস। মানুষের হাসি উজ্জ্বল চেহারা দেখে সবাই ভাবে যে লোকটি মনে হয় অনেক হ্যাপি আছে, এর জন্য তার চেহারায় হাসি উজ্জ্বল দেখা যায়। লোকটির সম্পর্কে না জেনে এরকমটা ভাবা অনেক বড় একটা ভুল। 2-1 বার তার জীবনের গল্প শুনে দেখ, লোকটি প্রকৃতপক্ষে হ্যাপি না, তার হাসিটা শুধু কষ্টকে চেপে রাখার একটা দেয়াল মাত্র। নিলয় আমার স্যাড মুডে কথাগুলো শুনে থতমত খেয়ে বলল, বন্ধু, এ কথা বলার উদ্দেশ্য কি? ওই তো কিছুক্ষণ আগে বললি না, কপাল গুণে সুন্দরী বউ পেয়েছি, ওইটা আসলে আমার কপাল না, বরং দুর্ভাগ্য। দোস্ত, তোর ঘটনাটা কি একটু ক্লিয়ারলি ভাবে বলবি? শোন তাহলে। তানভীর নিলয়কে শুরু থেকে এই পর্যন্ত যা ঘটনা ঘটেছে তা সংক্ষেপে বলে পরিশেষে বললাম, রিমাকে বিয়ে করে আমার লাইফটা সত্যি নরকে পরিণত হয়েছে। যদি কালো মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো আমার বিবাহিত জীবন সুখের হতো। তোরা হয়তো আমার হাসি উজ্জ্বল চেহারা দেখে আন্দাজ করছিস যে হ্যাপি আছি, বাট আমি হ্যাপি নেই। এই বলে নিলয় তানভীর থেকে কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। ওদের সঙ্গে আড্ডা দিতে ভালোই লাগছিল, কিন্তু মাঝখানে রিমার কথা উল্লেখ করে আড্ডা দিবার মন মানসিকতা খারাপ হয়ে গেল। রিমার সঙ্গে দাম্পত্য জীবন আমার অবহেলিতভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে রিমাকে অনেকভাবেই মন জয় করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার প্রতি ওর যে অপছন্দ ঘৃণা জমেছিল তার এক বিন্দুমাত্র কমাতে পারিনি। ও ওর জায়গায় অটুট ছিল, কখনো আমাকে বুঝতে চাইনি। তবে রিমা আমাকে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছিল। রিদি তার বিয়ের ফাংশনে চারপাশে আত্মীয় স্বজনদের অভাব ছিল না, সব কাপলরাই একসঙ্গে বসে গল্প সল্প করছিল, আর আমি একাই সোফায় বসে ফেসবুক ঘাঁটতেছিলাম। হঠাৎ লক্ষ্য করি ওর কাজিন সবুজের সঙ্গে হেসে খেলে কথা বলছে, দেখে তো পায়ের রক্ত মাথায় উঠে গেল। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে রিমার সামনে গিয়ে বললাম, কি হাজব্যান্ড হ্যান্ডসাম দর্শন না বলে কাজিনের সঙ্গে গল্প সল্প করতে খুব মন চায়, তাই না? বাজে বকা বন্ধ করুন। তাহলে আমার সঙ্গে কথা বলতে সমস্যাটা কোথায়? আমি কার সঙ্গে কথা বলবো না বলবো তা একান্তই আমার ব্যাপার, এখানে আপনাকে ইন্টারফেস করার প্রয়োজন নেই। 1-2 কথায় বিষয়টা বড় হচ্ছে দেখে ওর হাত ধরে বললাম, রিমা চলো বাসায় ফিরে যাব। না, আমি যাব না। রিমার রাগান্বিত হওয়া দেখে আমারও রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে ওর হাতটি শক্ত করে ধরে বললাম, কথা না বাড়িয়ে বাসায় চলো, সিন ক্রিয়েট করো না। ও আমার হাতটি ঝটকানি মেরে ছাড়িয়ে রাগান্বিত হয়ে উচ্চ গলায় বলল, আমার প্রতি আপনার এত অধিকার আসে কই থেকে? আমি তো আপনাকে স্বামী বলে মানি না।
আপনি কেন আমার পেছনে ছ্যাপলার মতো পড়ে থাকেন? আপনাকে আমার আগেও পছন্দ হয়নি, আর বাকি জীবনেও হবে না। নিজের চেহারাটা একবার আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখবেন। আপনাকে কেন যে অপছন্দ করি তার উত্তর আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, পারলে আমাকে মুক্তি দিয়ে দিন প্লিজ। রিমার এসব কথাতে চারপাশে আত্মীয় স্বজনরা ঘিরে ধরেছে। অনেকজনই আমার কালো রঙের চেহারা নিয়ে কটু কথা বলাবলি করছে। আর এইদিকে ওর অপমানজনক কথাগুলো শুনে আত্মসম্মানে তীরের মতো আঘাত লাগছিল। এক পর্যায়ে রাগান্বিত হয়ে বললাম, মুক্তি চাস তো যা, সারা জীবনের জন্য তোকে মুক্তি দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই বলে বিয়েবাড়ি থেকে রাগে হনহন করে বাসায় চলে আসি। উপস্থিত আত্মীয় স্বজনরা সবাই সার্কাস খেলা দেখার মতো আমার আর রিমার দিকে তাকিয়েছিল। রিমা তো আমার দিকে ওর চোখজোড়া বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এত দূরত্বই যে তালাক নামক শব্দমুখে উচ্চারণ করব তাও কল্পনা করেনি। 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের সব ঝামেলা শেষ করে ফেলেছিলাম। বাবা মা আমাকে মানা করেছিল, তবু শুনিনি। আমি আমার রাগকে প্রাধান্য দিয়ে ডিভোর্স দিয়েছে। রিমা মুখে মুখে মুক্তি চাইলেও যেদিন ডিভোর্স পেপারে ওরে সাইন করতে দিলাম সেদিন ওর চেহারাটা দেখার মতো হয়েছিল। কান্না করাটাই শুধু ওখানে বাকি ছিল। প্রকৃতপক্ষে রিমাকে আমি অনেক ভালোবাসতাম, টেক কেয়ার করতাম। একজন ভালো স্বামী হতে গেলে যেসব আচরণ করা লাগে ঠিক একই আচরণ রিমার সঙ্গে করতাম। তবুও কালো বলে অপছন্দ অবহেলা করত, আর আমি আত্মসম্মান ভুলে গিয়ে নির্লজ্জর মতো ওর মন জয় করার চেষ্টা করতাম। এসব করাটাই ছিল আমার ভুল। যাই হোক, এবার বিয়ে করলে কালো মায়াবতীকেই বিয়ে করব। সুন্দর রূপ দেখে নয়, সুন্দর মন দেখে।